মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন রাষ্ট্রপতি শাসন চলছে, অঘোষিত রাষ্ট্রপতি শাসন। যদি ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর জন্য যদি এই ধরনের অঘোষিত রাষ্ট্রপতি শাসন করার প্রয়োজন হয়, করা উচিত, প্রয়োজনে ঘোষিত করা উচিত। তার কারণ হচ্ছে নির্বাচন কমিশনের মূল কাজ হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে হবে, বাদবাকি কিছু তার দেখার বিষয় নয়। আজকে বিশ্বদা আমরা প্রশ্ন করতে পারি না, এই প্রশ্নটা তো শাসক দলকে করা উচিত, যে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে একসময় ভায়োলেন্সের ঘটনা ঘটতো ইলেকশনের সময়। বিহারে ঘটতো, বিহারে আমরা ছবি দেখেছি, টিভিতে ভিডিও দেখেছি, একসময় বড় বড় বন্দুক নিয়ে গুলিগোলা চলছে ভোটের সময়। আজকে সেই বিহার সেখান থেকে বেরিয়ে এসে এমন একটি নির্বাচনী পদ্ধতি বা এমন একটি নির্বাচনী প্রসেস তারা উপহার দিয়েছে বিহারের মানুষরা, যে যেখানে কোনো ভায়োলেন্সে কাউকে থাপ্পড় মারার ঘটনা ঘটে না, ঝগড়ার ঘটনা ঘটে না দুই প্রার্থীর মধ্যে। আমরা যদি হিংসাকে রাজনীতি থেকে সরাতে না পারি, তো গোটা ভারতবর্ষ তো অবাক হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে, ক্যা বাঙ্গাল মে ক্যা হতে, মাঝে মাঝে শুনতে হয় আমাদের। অত্যন্ত স্বাভাবিক, তৃণমূল যদি জেতে, তৃণমূল নিজের কর্মীর নিজের বাড়ির সামনে আনন্দ করুক না, কেউ মানা করেনি। কিন্তু বিজেপির কর্মীর বাড়িতে গিয়ে আক্রমণ করা, তার স্ত্রীর শ্লীলতা হানি করা, আমরা বলতে পারি যে আমরা সেই বাঙালি যে বাঙালি শ্রী চৈতন্যদেব, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, এদের আমরা উত্তরসূরি। দিলীপ ঘোষের আমলের সঙ্গে আপনার আমলের তুলনা বারবার করা হয়। অনেকে বলেন দিলীপ ঘোষ বঙ্গ বিজেপিকে যে স্তরে নিয়ে গেছেন আপনি পারেননি। এই তুলনাটাকে আপনার খারাপ লাগে না? কেমন লাগে? না দেখুন, খারাপ ভালোর কিছু নেই। প্রত্যেকটি জিনিস মনে রাখবেন, সময় বলে একটি শব্দ আছে। সময় হচ্ছে পৃথিবীতে সবথেকে বড় শক্তি। মানে এক সময় নিশ্চয়ই মনে আছে আরামবাগে, এখন যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতছেন, এক সময় আরামবাগে অনিল বসু রেকর্ড ভোটে লোকসভা জিততেন, 5 লাখ 7 লাখ 5 লাখ 7 লাখ একই ভোটে। এখন যেমন অভিষেকবাবু জিতছেন, তো এখন অনিল বসুর পার্টিকে খুঁজে পাওয়া যায় না আরামবাগে। তো সময় থাকে রাজনীতিতে। দিলীপ দার সময়টা ওরকম ছিল, ভিড় বাড়ছে, বিজেপি বাড়ছে, অপোজিশনের প্লেস নেই। আর আমি যে বিজেপিকে পেয়েছি সে একদম হেরে যাওয়া, বিমর্ষ, কাঁধ ঝুলে গেছে, শোল্ডার একদম ডাউন হয়ে গেছে, সেই বিজেপিকে পেয়েছিলাম। দুটো তো এক হতে পারে না। দুটোরকে নিয়ে মানে সোর্স মেটেরিয়ালকে নিয়ে আপনি এক জিনিস তৈরি করতে পারেন না। কার্যকর্তারা, কর্মীরাই তো মেন। চচ্চড়ির মশলা দিয়ে বিরিয়ানি রান্না করা সম্ভব না। তবে দিলীপ দা অবভিয়াসলি আমাদের এখনো পর্যন্ত সব থেকে সাকসেসফুল সভাপতি। লোকসভা নির্বাচনের সিটের দিক থেকে দেখতে গেলে, ঠিক সেই রকমভাবে পঞ্চায়েতের সিটের দিক থেকে দেখতে গেলে আমার টেনিওরে সব থেকে বেশি পঞ্চায়েত সিট, 11,000 পঞ্চায়েত সিট আমরা জিতেছি। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আপনি মন্তব্য করেছেন, এবার কোনো পচা আলুকে আমরা নিচ্ছি না। পচা আলু আপনি কাদের বললেন? দেখুন, পচা আলু বলতে আমি বলেছি তৃণমূল কংগ্রেসের যে বার্ডেন, তৃণমূল কংগ্রেস 74খানা এমএলএর টিকিট কেটেছে, তার মধ্যে 4 জন মন্ত্রী। তো আমি কাদের পচা আলু বলেছি সেটা আপনারা বিশ্লেষণ করুন। তৃণমূল কংগ্রেসে কিন্তু বেশ কিছুকে কেটে বাদ দিয়েছে, তাদেরকে পচা আলু বলবে না ক্যান্সার বলবে তাদের ব্যাপার। তাদের আপনি নেননি? না, আমরা এখনও নিইনি তাদেরকে। আমরা তাদের মধ্যে থেকে যদি কেউ ভালো থাকে, প্রথমে অনেকেই অ্যাপ্রোচ করেছিলেন দাঁড়াতে চান বলে, আমরা পরিষ্কার বলছি টিকিট ফিকিট হবে না। টিকিট বাদ দিয়ে অন্য কিছু বললে তারপরে আসুন। টিকিট ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কর্মীরা, যে সমস্ত নেতৃত্ব বিগত দিনে শত অত্যাচার সহ্য করেও 21-এর পর যারা টিকে আছেন, যারা পার্টিতে থেকেছেন, তাদেরকেই টিকিটের ক্ষেত্রে আমরা ভাবব। সে রামের জায়গায় শ্যাম হতে পারে, কিন্তু দুজনেই টিকে থাকা ব্যক্তিই হবে। ফিল্মের দুনিয়ার যারা ফিল্ম স্টার তাদেরও আপনারা এবার দেননি? না, বিজেপিতে অনেক স্টার আছে, আর স্টারের দরকার নেই। এত স্টার, আমরা কি কম স্টার নাকি? কোনো ফিল্ম স্টার লাগবে না। প্রচারে আসতে পারেন আমাদের যারা ফিল্ম স্টার আছে, যারা আমাদের আদর্শের সাথে যুক্ত। আমাদের সুমন ব্যানার্জি, ও বহুদিন থেকে আমাদের পার্টির সাথে যুক্ত, বহু পুরনো আমাদের বিজেপির, একসময় মালদা থেকেও ভোটে দাঁড়িয়েছিলেন, তখন জেতার কথা ছিল না, জেতেনও নি, কিন্তু বহু পুরনো বিজেপির আদর্শগত অভিনেতা। আমাদের রুদ্রনীল আছে, তাকে আমরা দাঁড় করিয়েছি। আর বাদবাকি যা খামতি আছে, আমরা যারা রাজনৈতিক নেতা আছি তারাই পুষিয়ে দেবো। মিঠুন চক্রবর্তী তো সবার উপরে, উনি তো সুপারস্টার। প্রার্থী তালিকা ঘোষণার পর ক্ষোভ, অসন্তোষ নতুন কিছু নয়, সব দলই হয়। কিন্তু যে ছবি বিধাননগরে বিজেপি দপ্তরে দেখা গেল সেটা নজিরবিহীন। কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জায়গাতেই একই ছবি। কেন? 21-এ আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমাদের একটি অফিস ছিল ওই
হেস্টিংসে, সরি, হ্যাঁ হেস্টিংসে। তো হেস্টিংসের সামনে যে ধরনের টায়ার জ্বালানো থেকে শুরু করে ঘটনা ঘটেছিল, তার তুলনায় এবার বিজেপির অফিসের সামনে বা বিজেপির কোনো জেলা অফিসে বিক্ষোভ অত্যন্ত কম। মিনিমাম একটু তো হবেই, কারণ এক একটি সিটে 5 জন করে, 6 জন করে, কোনো কোনো সিটে 10 জন, 15 জন তারা টিকিটার্থী, অর্থাৎ তাদের টিকিট দাবিদার। চাই, দাবিদার, তারা টিকিটের দাবিদার। তো স্বাভাবিকভাবে তাদের মধ্যে 1 জন পাবেন, 1 জন পেলে পরে অন্যান্য জনের মন খারাপ হবে। এবং যদি বিজেপি স্ট্রং জায়গা হয়, শক্তিশালী জায়গা হয়, যে নেতা পাচ্ছেন এবং যে নেতা পাচ্ছেন না, এর পেছনে যদি 10 জন লোক থাকে, এর পেছনেও 10 জন লোক আছে, সেই 10 জন লোক এসে তো একটু মন খারাপ করবে। কিন্তু সব মিটে যায়, বা মিটে গেছে বলা ভালো, বেশিরভাগটাই মিটে গেছে। 1 জায়গায় এখনও একটু মন কষাকষি আছে, সেটা কিছুদিনের জন্য থাকবে। দেখবেন 2 দিন পর থেকে সব একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নেমে যাবে। কারণ আমাদের সকলের সকল সিটে প্রার্থী হচ্ছে পদ্মফুল, তাকে জেতাতে হবে। পদ্মফুল ছাড়া আমরা অন্য কিছু দেখছি না। এই ক্ষোভ বিক্ষোভ কি ভোট বাক্সে প্রভাব ফেলবে না? আমার মনে হয় ফেলবে না। তার কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে ক্ষোভ বিক্ষোভটা 48 ঘন্টা থেকে 72 ঘন্টা স্থায়ী হয়। এই একই সঙ্গে একটা প্রশ্ন করতেই আমাকে হচ্ছে যে অনেকেই বলছেন একই পরিবারে অনেক টিকিট আপনারা দিচ্ছেন। সিং পরিবারের টিকিট, মানে অর্জুন সিংয়ের পরিবারে, শুভেন্দু অধিকারী শুভেন্দু পেয়েছে 2টো জায়গায়, শুভেন্দুর ভাই পেয়েছে, শুভেন্দু আরেক ভাই এমপি। এটা নিয়েও তো প্রশ্ন উঠছে দলের মধ্যে। দেখুন, ভোটের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে উইনিবিলিটি, অর্থাৎ জেতার সম্ভাবনা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। যার উইনিবিলিটি থাকবে তাকে আমরা টিকিট দেব। আমাদের অর্জুন সিংকে দরকার ওই সিট জেতার জন্য, সেজন্য অর্জুন সিংকে টিকিট দেওয়া হয়েছে। যে সিটে দিব্যেন্দু অধিকারীকে দেওয়া হয়েছে, সেই সিটে এগরাতে জিততে গেলে দিব্যেন্দু অধিকারীকে দরকার। আর দিব্যেন্দু অধিকারী স্যাক্রিফাইসও করেছে পার্টির জন্য। উনি নিজের এমপি পদ দাঁড়াননি, বা পার্টির কাছে দাবিও করেননি যে আমাকে এমপি পদের টিকিট দিন। তো স্বাভাবিকভাবে তাকে তো কম্পেনসেট করতে হয়েছে পার্টিকে। সুকান্ত, রাজ্যে একাধিক ইস্যু রয়েছে। কোনো ইস্যু তৃণমূলের জন্য অস্বস্তিকর, কোনো ইস্যু আবার বিজেপির জন্য অস্বস্তিকর। আপনার কি মনে হয় এবার কোন ইস্যুতে ভোট দেবে বাংলার মানুষ? পশ্চিমবঙ্গ কি এইভাবেই থাকবে, নাকি পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত হবে? এ ইস্যু একটি বিরাট বড় ইস্যু, অনুপ্রবেশ। কারণ এর সাথে অনুপ্রবেশ নামক ইস্যুটি অত্যন্ত জড়িত। এই সরকার যদি থাকে, অনুপ্রবেশের মাধ্যমে এই সরকার আগামী দিনের ডেমোগ্রাফি, বাংলার ডেমোগ্রাফি পরিবর্তন করবে, এবং বাংলায় বাঙালি হিন্দুর থাকার আর কোনো জায়গা থাকবে না। আর আমার বিশ্বাস বাঙালি হিন্দুরা তাদের এই অন্তিম বাসস্থান, কারণ এরপরে আর আমাদের হাতে কিছু নেই। এটাও থাকার কথা ছিল না, 1947 সালে এটা পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল। লড়াই করে আমার পূর্বপুরুষ, আপনাদের পূর্বপুরুষ যারা ছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে, মেঘনাথ সাহা থেকে শুরু করে, ভারত সেবাশ্রম সংঘ, ঠাকুর পরমানন্দ, স্বামী পরমানন্দ, তারা সবাই এর হয়ে গলা ফাটিয়েছিলেন বলে আজকে আমরা এই বাংলার, তৎকালীন কংগ্রেস নেতারাও গলা ফাটিয়েছিলেন। আজকে আমরা এই পশ্চিমবঙ্গে আছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ওই জন্যই। নাহলে আমি আর উনি দুজনেই উদ্বাস্তু হয়ে কোনো একটি ভারতবর্ষের রাজ্যে হয়তো কাউন্সিলর হয়ে বসে থাকতাম, তার থেকে বেশি হতো না। হয় পিলিভিটে, না হয় আন্দামানে, এই 2টো জায়গায় কোনো জায়গায় হয়তো কাউন্সিলর হতাম, আমিও কাউন্সিলর হতাম, মমতা ব্যানার্জিও কাউন্সিলর হতেন। যতই উনি অগ্নিকন্যা আর যেই কন্যাই হন না কেন, ফিরাদ হাকিম টাকিম তো চান্সই পেতেন না কোথাও। কোনো অভিষেকেরই কী হতো ভগবান জানে। তো স্বাভাবিকভাবে আজকে এই বঙ্গভূমিকে রক্ষা করার জন্য লড়াই লড়ছে বিজেপি, এবং আমার বিশ্বাস বাঙালি হিন্দুরা সেই লড়াইয়ের একসাথে আছে এবং থাকবে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা তো আপনারা ইস্যু করেছেন। আপনি তো বারবার বিভিন্ন জায়গায় দীপু দাসের কথা বলছেন। দীপু দাসের ঘটনা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা বাংলাদেশে ঘটেছে তাই নয়। আপনি দীপু দাসের ঘটনার সাথে আমাদের চন্দন দাস এবং হরগোবিন্দ দাস, ওখানে দীপুচন্দ্র দাস, এখানে হরগোবিন্দ দাস, চন্দন দাস, কি পার্থক্য বলুন তো? 2 জায়গাতেই ধর্মীয়ভাবে উন্মত্ত জনতা, তারা তরতাজা কিছু মানুষের জীবন ছিনিয়ে নিল। এই ধর্মীয় উন্মাদনা মানব জাতির পক্ষে অত্যন্ত ক্ষতিকর। কিন্তু শুধু এটাই ইস্যু নয়, তার সাথে আপনাকে আমি বলছি, একটি আপনারা সার্ভে করুন। আমি সব জায়গায় যেটা বলি, আমাদের এই পশ্চিমবঙ্গে 2টো বড় বড় এডুকেশনাল ইনস্টিটিউট আছে যেখানে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। একটি হচ্ছে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ বা যাদবপুর ইউনিভার্সিটি, আরেকটি হচ্ছে শিবপুর, যেটাকে আমরা বেসু নামে চিনতাম, এখন IIEST শিবপুর হয়েছে। বিগত 10 বছরের বিভিন্ন স্ট্রিমের প্রথম 10 জন ছাত্রের বা ছাত্রী যারা হয়েছেন, যারা টপার্স এক কথায় বলি যাদেরকে আমরা, তাদের নাম বের করুন তো, তাদের হায়ার অ্যাওয়ার্ডস বের করুন তো, কোথায় আছে তারা? কেউ পশ্চিমবঙ্গে আছে? কেউ পশ্চিমবঙ্গে একটা বড় চাকরি করেছেন? কত শতাংশ তারা পশ্চিমবঙ্গে থাকতে পারছে নিজের মা বাবাকে নিয়ে, সঙ্গে নিয়ে?
নেই। কেউ সাউথ ইন্ডিয়ায় গিয়ে ইডলি ধোসা খাচ্ছে, কেউ গুজরাটে গিয়ে খাপড়া ফাপড়া খাচ্ছে, আর কেউ দিল্লির পাশে গুরগাঁওয়ে গিয়ে ছোলা বাটোরা খাচ্ছে। মাছ ভাত জোটে না মাঝে মাঝে তাদের। আপনি বলছেন তার মানে ধর্ম এবার ইলেকশন একটা বড় ফ্যাক্টর হবে? ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় হিংসা, পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত ছোট ছোট এই ধরনের ধর্মীয় হিংসা হচ্ছে, এবং সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই ভিকটিম সো কল্ড আমাদের সংখ্যাগুরু সমাজ আমরা যাদেরকে মানি সেই হিন্দু সমাজ।